আপনার মনে হয় যে ইরানের এখনো যুদ্ধ চালিয়ে যাবার মতন ক্ষমতা রয়েছে? যথেষ্ট আছে। এটা আমি আবারও বলছি, এই যে ব্রেকটা যেটাকে আমরা ভাবছি খুব এফেক্টিভ ব্রেক টাইম, এটা কিন্তু এফেক্টিভ ব্রেক টাইম নয়। এই এফেক্টিভ ব্রেক টাইমে যে যার মতো করে রিডিম করেছে নিজেদেরকে। এই এফেক্টিভ ব্রেক টাইমে যার যা সাপোর্ট দরকার ছিল সেটা কিন্তু নিয়েছে তারা। এবং যদি আমেরিকা মনে করে এখনো কন্টিনিউ করবে, এটা যত না ইরানের জন্য প্রবলেম, তার থেকে অনেক বেশি প্রবলেম হবে আমেরিকার জন্য, কারণ আমেরিকার ভোট আসন্ন। ইসরায়েল তাহলে কি করবে? দেখুন, ইসরায়েল পরিস্থিতির শিকার হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল আমেরিকাকে টুল হয়ে কাজ করে বিরাট একটা বিশ্বের মানচিত্রকে একদম ওলট পালট করে ছেড়ে দেবে, বাট ইসরায়েল পারেনি সেটা করতে। এবং ইসরায়েল সেটা করতে পারেনি বলেই ইসরায়েল আজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিতরে ভিতরে। তাদের নিজস্ব সরকারের পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, যথেষ্ট রকম ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এবং আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি ইসরায়েল বিরোধী মোটেই নই, কিন্তু আমার ইসরায়েলের এই বুদ্ধিটা আমার খুব একটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি, যে আননেসেসারিলি আমেরিকার টুল হয়ে তারা যেভাবে কাজ করলেন তাতে তাদের বেনিফিটটা কি হলো। কারণ দেখুন, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে ঝামেলা, বা ইসরায়েলের সাথে ইসরায়েলের নিজস্ব যে রাজনৈতিক মতামত নিয়ে দ্বিচারিতা, সেইগুলোর জন্য ইসরায়েল একটা স্ট্যান্ড নেবে, এটা স্বাভাবিক। কিন্তু তার জন্য হঠাৎ করে একে আক্রমণ করার কি প্রয়োজনীয়তা ছিল সেটা আমি বুঝে উঠতে পারলাম না, ইরানকে। এবং ইরানকে যে আক্রমণটা করলো সেটা কোন অ্যাসিওরেন্সে করলো? আমি কথার কথা বলছি, বিজনেস অফ ওয়ারটা একটু বুঝবেন। বিজনেস অফ ওয়ারটা হচ্ছে, ধরুন আপনি আমাকে বললেন, আপনি সুভাষিসবাবু এই বিজনেসে এত টাকা ইনভেস্ট করুন। আমার মনে হলো হ্যাঁ, বিজনেসটা আমারও মনে হয় এটা করলে ভালো। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার কাছে ভাই অত অর্থ নেই, তো আমি দৌড়াদৌড়িটা করে দেবো, আপনি অর্থ দেবেন? তো আপনি বললেন হ্যাঁ আমি অর্থ দিয়ে দেবো। ঠিক, আপনি আমাকে 100 টাকা দিলেন, আমি 100 টাকাটা ইনভেস্ট করে দিলাম। এবার ধরুন আরও 100 টাকা লাগবে, আপনি তখন কি করছেন? আস্তে আস্তে বলছেন দেখুন আমি অতটা দিতে পারছি না, অথচ আমি কিন্তু ওই বিজনেসটার ভিতরে ঢুকে গেছি। এবং তখন কিন্তু আমার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে, এবং সর্বোপরি যেটা হচ্ছে, আমার ইমেজটা লস হচ্ছে সবার কাছে, যে টাকা নেই, ব্যবসা করতে নেমে পড়ছে। এই বিজনেস অফ ওয়ার, এই বিজনেস অফ ওয়ারটা কিন্তু কোনো আলাদা কিছু নয়। হয়তো শুনতে খুব কাকতালীয় মনে হলো, সেটা কিন্তু আলাদা কিছু নয়। ইসরায়েলকে তো একটা এস্টিমেশনস বানাতে হবে, ইসরায়েলকে ক্ষয়ক্ষতির একটা হিসাব বানাতে হবে, ইসরায়েলকে দেখতে হবে যে আমি যখন প্রিসাইজ হিটিংগুলো করবো, সেই হিটিংগুলো কতটা ইকোনমিক লস এনে দেবে ইরানের উপরে। ইরান তো এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি করছে। করবেই তো, স্বাভাবিক। ইরান উল্টো চাপ দিচ্ছে, সেটা তো তার ডিপ্লোম্যাটিক উইন। ইরান চাপ দিয়ে বোঝাবার চেষ্টা করছে তুমি আমাকে টাকা দাও, আমি তবে খেলবো। এই যে প্রসেস অফ ওয়ারটা যেটা চলছে, প্রসেস অফ ওয়ার হ্যাজ টু বি কিন্তু সেইখানে দাঁড়িয়ে তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তার মানে ইসরায়েল। তারা না পারছে আমেরিকার থেকে ক্ষতিপূরণ চাইতে, না পারছে ইরানের পক্ষ নিয়ে যুদ্ধটা বন্ধ করতে। এক্স্যাক্টলি সো। ইরানের ক্ষতি করে, ইরানের যুদ্ধ বন্ধ করে, এই যে গোটা যে প্রসেসটা চালাবার চেষ্টা করছে, গোটা প্রসেসটা এভাবে চলবে না। আপনাকে আমি বলছি একটা কথা, কোথাও একটা গিয়ে ইরানের সাথে আমেরিকাকে সবাই এক্সপেক্ট করেছিল নেগোসিয়েশনে বসবে। সেই নেগোসিয়েশনে গিয়েও আমেরিকা কি করলো? আমেরিকা সেই নেগোসিয়েশনে গিয়েও একটা ডমিনেন্স সৃষ্টি করার চেষ্টা করলো, ইরানকে বোঝাবার চেষ্টা করলো আমি যা বলেছি এটা আপনাকে শুনতে আপনি বাধ্য। ইরান বুঝিয়ে দিল যে আমরা স্ট্র্যাটেজিকভাবে অনেক সুপিরিয়ার পজিশনে আছি, শুনবো কেন? ওয়াই শুড আই হিয়ার ইউ? পয়েন্ট হচ্ছে এটা যদি ইরান এটা করে থাকে, ইরান যদি মনে করতো যে আমরা ব্যাকফুটে আছি, ইরান অনেক জায়গায় গিয়ে আমেরিকার সাথে নেগোশিয়েট করতো। করে তো নেই, করছে তো না। তাহলে যখন করেনি, করছে না, সেই মানুষগুলো কেন বারংবার নিজেদেরকে চেঞ্জ করবে? করবে না, কখনোই করবে না। কিন্তু আমেরিকা কেন, আমাকে এইটা একটু বলবেন, যে এতদিন ধরে আমরা যেটা দেখছি যে ইরান যেন কোনোভাবে পরমাণু গবেষণা চালিয়ে যেতে না পারে বা কিছু করতে না পারে, সেটাই তো আমেরিকা প্রথম এই টার্গেটটা দিয়েই তো যুদ্ধে এগিয়েছিল। কিন্তু কেন ইউরেনিয়ামটা দিয়ে দিতে হবে ইরানকে? ইরান কেন নিজের দেশে ইউরেনিয়ামটা রাখতে পারবে না? একই কারণে, যে কারণে ভেনেজুয়েলা নার্কো বিজনেসটাকে বন্ধ করার নাম করে গিয়ে তেলের ঘানিগুলো চুরি করেছে, একই কারণ, সেম কারণ, আলাদা কিছু নয়। লিবিয়ার ইতিহাস পড়ুন, সিরিয়ার ইতিহাস পড়ুন, একদম রিসেন্ট ইতিহাস পড়ুন ভেনেজুয়েলার, একই বিভিন্ন রকম গ্রিন অ্যাজাম্পশনস নিয়ে তারা গ্রিনল্যান্ডে ঢোকার চেষ্টা করেছিল। ওই এক থিওরির কোনো ডিফারেন্স নেই, এক থিওরি, এক প্যাটার্ন, এক গোলক, যার মধ্যে একই গন্ধ ছড়িয়ে যাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দিনের পর দিন সাধারণ মানুষকে
ক্ষতিগ্রস্ত করে, দিনের পর দিন একের পর এক রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে আমেরিকা তাদের দখলদারি নেয়, ক্ষতি করে, চুরি করে, তাদের নিজস্ব রিসোর্সেস চুরি করে। আমি যদি বলি আপনার মোবাইল ফোনটা আমার পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেবেন, আপনি একটা ফোন করতে দিতে পারেন, চুরি তো করবো না কোনোদিন। কিন্তু যদি আমি চুরি করি, দ্যাট ইজ থেফট, অ্যাক্ট অফ থেফট, চুরিটা তো চুরি। সেই চুরিটা যখন চুরি, সেটাকে বলতে তো কোনো দ্বিধাগ্রস্ত না। আজকে আমাকে একটা কথা বলুন, আমেরিকা এতটা তো লজিক্যালি বেটার জায়গায় আছে, তাহলে কোন কারণে আজকে আমেরিকা এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে, যে প্রসেসটা কোনোভাবেই কোনো রকমভাবে আমেরিকার এমন কোনো একটা পরিকাঠামোর অংশ হতে পারছে না যে ইউনাইটেড নেশন কনভিন্সড বা নেটো কনভিন্সড বা ইউরোপিয়ান ইউনিয়ন কনভিন্সড বা ব্রিক্স কনভিন্সড বা বিমস্টেক, নেম এনি ওয়ার্ল্ড অর্গানাইজেশন, কাউকে দেখছেন বলতে, বা ওয়ার্ল্ড ব্যাংক কনভিন্সড, কাউকে দেখছেন যারা এতদিন ধরে আমেরিকা কেন আমেরিকা পিছু হটছে না? তারপরেও তাহলে কার ভিত্তিতে, কিসের ওপর নির্ভর করে আমেরিকা যুদ্ধ চালিয়ে যাচ্ছে? আমেরিকা পিছু হটছে না, এটা একটা অ্যাজাম্পশন অ্যান্ড পারসেপশন। আমি আপনাকে বলছি আমেরিকা অনেকটা পিছু হটে গেছে, দেখাতে পারছে না। দেখুন, তাহলে জাহাজগুলো সরাচ্ছে না কেন? আমি আপনাকে বলি, একটু অন্যভাবে বুঝলে সুবিধা হবে বুঝতে। ছবি বিশ্বাসের একটা সিনেমা ছিল, সিনেমাটার নাম ছিল আমার ঠিক মনে পড়ছে না, উনি জমিদার ছিলেন, জলসাঘর, উনি জমিদার ছিলেন, জমিদারিটা চলে গেছিল, সত্যিই তাই সম্ভবত সিনেমাটা, ওনার জমিদারিটা চলে গেছিল, কিন্তু জমিদারিটা চলে গেল, ঠাট বাট একই ছিল। দেখাতে পারছেন না যে আমি আর সেই অর্থনৈতিক অবস্থায় নেই আমার প্রপার জমিদারিটা করতে, তাও সেই ঠাট বাটটা তার দেখাতে হবে। আমেরিকা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে। আমেরিকার ডিসপ্লে অফ আপনার প্রসপারিটি, সেটা কিন্তু আমেরিকা সব থেকে ইম্পর্টেন্ট। ডিসপ্লে অফ প্রসপারিটি, এটা বুঝবেন। আমেরিকানদের সাথে যদি আপনি কোথাও কোনো ডিপ্লোম্যাটিক মিটিংয়ে যান, তারা চোখ দিয়ে প্রথমে চেক করে কি ব্র্যান্ডের ঘড়ি পরে আছেন, কি ধরনের পকেট স্কোয়ার আছে, কি ব্র্যান্ডের স্যুট পরে আছেন, কি ব্র্যান্ডের আপনি জুতো পরে, ইটস এ লিটারাল ট্রুথ, আমি আপনাকে বলছি, ডিপ্লোমেসি। ওনারা করেন এটা, কেন করেন? যাতে করে আপনাকে সবসময় একটা হীনমন্যতা বোধটা আপনার মধ্যে দেওয়া হয়, যে আপনি প্রথম থেকেই মিটিংটা স্টার্ট করুন ব্যাকফুট। আজকে পৃথিবীর সেই আঙিনা বদলে গেছে। আজকে অ্যাঙ্গোলার এক পদাধিকারী, সে যাচ্ছে ইউনাইটেড নেশনসে মিটিং করতে তার দেশের নিজস্ব জামাকাপড় পরে, আমরা আমাদের ইন্ডিয়ান জামাকাপড় পরে যাই গ্লোবাল মিটিংসে। কেন? এই প্রোটোকলগুলো আমরা দিনের পর দিন ভেঙে চুরমার করে দিয়েছি। এর জন্য আমরা ভারতবর্ষ একা করিনি, কিন্তু হ্যাঁ, একদম ভারতবর্ষেরও একটা বড় জায়গা রয়েছে। আমি এবার এই জায়গাটাতেই একটু আলোচনায় আসবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে যুদ্ধকালীন একটা পরিস্থিতির আবার নতুন করে দানা বাঁধতে শুরু করেছে, সেইখানে দাঁড়িয়ে দুটো ঘটনা কিন্তু খুব ফাস্ট ঘটছে। এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তিনি চীনে চলে গেছেন, কারণ আমরা জানি যে ইরানকে পেছন থেকে